দর্শক আপনারা দেখছিলেন সবশেষ খেলার খবরগুলো। আমরা বলছিলাম আমরা কথা বলবো ঢাকা টেস্ট কোন পথে। চাইলে আপনারা আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত প্রশ্নকে আমাদের শেয়ার করতে পারেন। আর বলছিলাম যে ঢাকা টেস্ট নিয়ে আলোচনা করবো এবং কায়সার, শুরুতেই বলি যদি গতকালকে যেভাবে শুরু করেছিল পাকিস্তান, আজকে সকালে তার একবারে বিপরীত চিত্র। মানে এটা কি উইকেটের কোনো পরিবর্তনের জন্য নাকি বোলার আমরা ভালো করছি, কি মনে হয়? সাফায়েত, আপনি দেখবেন যে কোনো টেস্ট ম্যাচের প্রথম সকালটা, আপনি যে কোনো দিন, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, চতুর্থ দিন, যে কোনো সময়টায় সকালের সেশনটা মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা। এই সময়টায় ধরেন আপনি আগের দিন উইকেট রেস্ট নিয়েছে, বোলাররা সারা রাত বিশ্রাম নিয়ে এসেছেন, খুব ভালো এক ধরনের শক্তি সঞ্চয় করে এসেছেন, সব কিছু মিলে তাদের মধ্যে এক ধরনের তাড়না থাকে যে এই নতুন উইকেটের যে অবস্থা যদি একটু কিছুটা পরিবর্তিত হয়ে থাকে, যদি তখন সেটা কীভাবে কাজে লাগানো যায় এবং নিজের পুরো শক্তিটাকে ঝাঁপিয়ে পড়ে এক ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। সেই কাজটুকু আমি মনে করি যে আজকের প্রথম সকালের সেশনটা সেটা পুরোপুরি বাংলাদেশ কাজে লাগিয়েছে। আমি বলবো না যে উইকেটে বড় কোনো ধরনের চেঞ্জ এসেছে, কারণ মাত্র আজকে থার্ড ডে খেলা হচ্ছে। আপনি প্রথম দুদিনেও আমরা দেখেছি যে উইকেটে তেমন কোনো বদল আসেনি, এবং আজকে সকালের সেশনটা আমি পুরোটা খেলাটা দেখেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে উইকেটে তেমন কোনো বদল আসেনি। বদল এসেছে কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের, বিশেষ করে বোলারদের মধ্যে মানসিকতায়, আচরণে এবং কৌশলে। আগের দিন তারা একটু উইকেট পাওয়ার জন্য একটু জোরাজুরি করেছিলেন। এক ধরনের হয় কি, আপনি যখনই কোনো সাফল্য পাওয়ার জন্য একটু অতিমাত্রায় ব্যস্ত হয়ে যাবেন বা একটু জোরাজুরি করবেন, তখন আপনার যে সুনির্দিষ্ট একটা প্ল্যান থাকে যে প্রপার চ্যানেলে আমি বল করব, লাইন লেন্থ ঠিক রেখে বল করব, সেখান থেকে কিছুটা ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেটাই হয়েছিল দ্বিতীয় দিনের বাংলাদেশ যখন বোলিংয়ে করেছিল। তো সেই সময়টা বা সেই মানে দুঃসময়টা কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ। এটা আমি মনে করি যে অনেক ভালো একটা দিক, কারণ সমস্যা আপনার থাকবে, কিন্তু কত দ্রুত আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন সেটার উপর নির্ভর করবে যে আপনি কতখানি দক্ষ এই সমস্যার সমাধানের জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ এর আগের দিন যে বোলিংয়ে যে ভুলটা করেছিল, যেটা কোচ নিজেই বলেছেন, সালাউদ্দিন নিজে বলেছেন যে বোলাররা একটু ডিসিপ্লিন ঠিক রাখতে পারেনি, এলোমেলো বোলিং করেছেন, এবং আজকে সকালে সেখান থেকে তারা বেরিয়ে এসেছেন। বিশেষ করে দুই বোলার তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ যা বোলিং করেছেন, তাতে এই ম্যাচটা এখন আপনি যেভাবে ট্যাগলাইন সাজিয়েছেন যে কোন পথে বাংলাদেশ এই ঢাকা টেস্ট, সেটা পথটা এখন বাংলাদেশের দিকে চলে এসেছে কিছুটা হলেও। মানে এত আর্লি কি বলা সম্ভব কিনা আসলে? না, আমি বলি যে ম্যাচের আরো আড়াই দিন বাকি এখন। আমি বলছি না যে বাংলাদেশ এখনই পুরো মাত্রায় ড্রাইভিং সিটে রয়েছে, কিন্তু আপনি সম্ভাবনা রয়েছে সেই ড্রাইভিং সিটে। বাংলাদেশ যখন ছিল 400 রান প্লাস রান যখন আপনি করবেন প্রথম ইনিংসে, তখন সেখানে নিশ্চয়ই একটা ভালো সম্ভাবনা আপনি দেখতেই পাবেন। বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে আগের দিন বোলিংটা যে জায়গাটায় বাংলাদেশ খারাপ করেছিল, সেখান থেকে সেই অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসতে পেরেছিল। আজকে সকালের সেশনে বোলিংটা করে সেই দুঃসময়টা কাটিয়ে উঠেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আবার অ্যাডভান্টেজ বাংলাদেশ দলের পক্ষেই চলে এসেছে। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে এখনই বলার কোনো উপায় নেই যে বাংলাদেশ এই টেস্ট জিতে যাবে। এখন যদি আমরা বলি যে সালমান এবং রিজওয়ানের যে উইকেট, মানে এই জুটিটা আসলে মনে হয় খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অবশ্যই তারা পিওর ব্যাটসম্যান, এবং তারা এর আগেও কিন্তু পাকিস্তান দলের হয়ে ভালো পারফরমেন্স করেছেন, মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন, এবং তারা জানেন যে কি করে আপনি বড় স্কোর গড়া যেতে পারে। আমি মনে করি যে পুরো সকালটা আপনি বাংলাদেশ দলের আরও ভালো হতে পারতো যদি আপনি তাসকিন সেই নো বলটা না করতেন, এবং সেই আউটটা তিনি যদি আগা সালমানকে যে আউট করেছিলেন, দ্যাট ওয়াজ মানে রিয়েল ক্লাসিক ডেলিভারি, কোনো সন্দেহ নেই, কিন্তু বলটা নো বল ছিল, একটু ওভার স্টেপিং তিনি করে ফেলেছিলেন। ওই যে বললাম যে আপনি যখনই একটু বাড়তি তাগিদ দেখাবেন, বাড়তি তাগিদ আমি বলতে চাচ্ছি যে জোরাজুরি করবেন, আপনি প্রপার লেন্থে না রেখে বা আপনি সঠিকভাবে নিজেকে পরিচালনা না করে যখনই কোনো একটা কাজ করতে চাইবেন, তখন দেখবেন যে একটু ইনডিসিপ্লিন কিন্তু চলে আসে। সো এটাও তার কাছে একটা ওভার আপনার স্টেপিংটা হয়ে গিয়েছিল, একটু জোরের সঙ্গে বলটা করতে গিয়েছিলেন, অথবা বলটা আরেকটু ব্যাটসম্যানের এমন জায়গায় রাখতে তিনি চেয়েছিলেন যাতে একটু গতির বেশি প্রয়োজন হয়, এবং সেই গতির বেশি প্রয়োজন করতে গিয়ে তিনি যে ওভার স্টেপিং করে ফেলেছেন সেটা তার ধারণায় ছিল না। দ্যাট ওয়াজ এ ক্রুশিয়াল মিস্টেক, আমি বলবো যে কোনো সন্দেহ নেই, এবং সেটা পাকিস্তানের সৌভাগ্য যে বলটা নো বল ছিল, নাহলে তারা কিন্তু 5 উইকেট হারিয়ে ফেলতো, এবং এই উইকেটে এখন প্রপার ব্যাটসম্যান ছিলেন তিনি। তারপর থেকে দেখতেন যে আপনি টেইল এন্ডার তাদের শুরু হয়ে যেত, তখন আপনি রিজওয়ান বা অন্য কোনো ব্যাটসম্যান যারা থাকবেন তাদেরকে আপনি প্রপার ব্যাটারদের সাথে নিয়ে তারা কিন্তু তখন আর ব্যাটিংটা করবেন না, তখন টেইল এন্ডারদেরকে নিয়ে তাদেরকে ব্যাটিংটা করতে হবে। তখন তাদের মাথায় একটাই চিন্তা থাকবে যে ডেফিসিটটা আমাদের কত রয়েছে, এখনও খুব সম্ভবত 150-র মতো ডেফিসিট রয়েছে। তখন এই ট্রেলে থাকা অবস্থায় আপনি যখন লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদেরকে নিয়ে লড়বেন, তখন এমনিতেই এক ধরনের কিন্তু মানসিকভাবে দেখবেন যে আপনি পর্যদস্ত হয়ে যায় ব্যাটার যিনি থাকেন। তো সেই অবস্থায় পাকিস্তান পড়ছে গিয়েছিল, এখন পর্যন্ত রয়েছে, কোনো সন্দেহ নেই একটা উইকেট তাদের প্রপার ব্যাটসম্যান যারা রয়েছেন, এই উইকেটটা যদি বাংলাদেশ সেকেন্ড সেশনে যদি এখান থেকে একটা উইকেট তুলে নিতে পারে, তাহলে আবার এই ম্যাচে পুরোপুরি এক ধরনের প্রভাব দেখানোর অবস্থায় বাংলাদেশ দল পৌঁছাবে। আপনি নো বল নিয়ে কথা বলছেন, আমরা যদি দেখি যে এই নো বল আসলে এই ম্যাচের একটা ভাগ্য নির্ধারক হতেও পারে। এবং আমরা যদি প্রথম ইনিংসে দেখি যে পাকিস্তানের বোলাররা কিন্তু 9টা নো বল করেছে, এবং বাংলাদেশ ইতোমধ্যেই 9টা নো বল করেছে। নাহিদ রানা 4টা, তাসকিন
বোধহয় 3টা নো বল করেছে। মানে এই টেস্টে এত নো বল হওয়ার কারণটা কি কি মনে হচ্ছে? না, নো বলের রেশিওটা কিন্তু পাকিস্তানের তুলনায় বাংলাদেশের পক্ষে বেশি। কি বেশি। কারণে? যদিও আপনি দু দলই এখন পর্যন্ত 9টা করে নো বল করেছে, বাট পাকিস্তান 117 ওভার বোলিং করে 9টা নো বল করেছিল এবং 37 এক্সট্রা রান দিয়েছে তারা। বাংলাদেশও এরকম ভাবে আপনার 70-এরও 71 ওভার বোলিং করেছেন এবং 71 ওভারের মধ্যে 9টা নো বল হয়ে গেছে। নো বল আপনি ইটস আ পার্ট অফ গেম, এটা হতে পারে, কারণ আপনি যখনই একটু জোরে বল করতে চাইবেন অথবা মনে করবেন যে আপনি স্ট্রেংথ একটু বিল্ড আপ করতে চাচ্ছেন অথবা একটু উপরের দিকে বল রাখতে চাচ্ছেন, গতিতে একটু ভ্যারিয়েশন আনার চেষ্টা করছেন, তখন বা ওভার স্টেপিং যখন আপনার মেলে না, এক একজন এক এক স্টেপ নিয়ে বল করেন, 21, 17, 19, কেউ 13 এরকমভাবে স্টেপিং নিয়ে বল করেন, তো ওইখানে যখনই কোনো একটা গন্ডগোল হয় বা গোলযোগ হয় তখনই দেখবেন যে একটু ওভার স্টেপিংটা হয়ে গিয়েছে। অর্থাৎ ফুল স্ট্রেংথ নিয়ে আপনি যখনই আদায় করে নিতে চাইবেন তখন দেখবেন যে কিছুটা হয়তো একটু ইনডিসিপ্লিন চলে আসে। বাট নো বল সেটা ততক্ষণ পর্যন্ত ঠিক যখন না সেটাতে উইকেট আপনি পেয়ে যান, কিন্তু সেই উইকেট পেয়ে গিয়েছিলেন তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করে, কিন্তু সেই উইকেটটা নো বল হয়েছে। এটা বাংলাদেশ দলের জন্য একটা দুর্ভাগ্য এবং পাকিস্তানের জন্য বরঞ্চ সৌভাগ্যের বিষয়। আর এই ধরনের উইকেটে আপনি দেখবেন যে যেখানে আপনার উইকেট থেকে যে বোলাররা খুব বাড়তি কোনো কিছু পাচ্ছেন, আমি কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে দেখিনি। প্রায় আপনি সব মিলিয়ে আসলে এইটাই মনে হয় আসলে স্পোর্টিং উইকেট। আমরা যদি বলি যে একটু স্পিনাররা একটু সুযোগ পাচ্ছে, পেসাররাও হালকা সুযোগ পাচ্ছে, মানে এই ধরনের উইকেটে আমরা বহুদিন ধরেই মনে হয় চাচ্ছিলাম যে এরকম উইকেটে খেলা হোক। আমি 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 আমার কাছে উইকেটটা পছন্দ হয়েছে, একটু প্রপার ব্যাটিং উইকেটও ঠিক না, আবার একেবারে প্রপার বোলিং উইকেটও ঠিক না। কারণটা হলো যে আপনি যখনই প্রপার বোলিং উইকেট তৈরি করবেন বা পেস উইকেট তৈরি করবেন, সেই পেস উইকেট কিন্তু আপনি 4 দিন বা 3.5 দিনের পরে বা 3 দিনের মধ্যে কিন্তু সেটা ভেঙে যেতে পারে, তখন সেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। আর এই ধরনের উইকেটে আপনি যেখান থেকে আপনি দেখবেন যে বোলাররাও সুবিধা পাচ্ছেন, ব্যাটসম্যানরাও সুবিধা পাচ্ছেন, বল কিন্তু আপনি খুব যে আপনার নিচু হয়ে আসছে বা বল খুব বাউন্স হচ্ছে তাও কিন্তু না, একটা নির্দিষ্ট বাউন্সের মধ্যে কিন্তু রয়েছে পুরো এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি। আর দুই একটা বল একটু লো হয়েছে, কিন্তু সেটা আপনি বাউন্স আপনার পেস ভ্যারিয়েশনের কারণে সেটা একটু লো বল হয়েছে, যে উইকেট কিপারকে পর্যন্ত বল ধরতে একটু কষ্ট হয়েছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে প্রপার টেস্ট উইকেট যেমন হওয়া উচিত, এই মিরপুরের এই উইকেটটা এখন পর্যন্ত আমার কাছে তেমনই মনে হচ্ছে। এখানে যদি আপনি ব্যাটিং করতে চান তাহলে লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারবেন, আর যদি উইকেট পেতে হয় তাহলে আপনাকে খুব ডিসিপ্লিন হতে হবে। যে ডিসিপ্লিনটা বাংলাদেশ আগের দিন দেখাতে পারেনি, আজকে দেখিয়েছে, দেখে কিন্তু তারা এখানে গেনার হয়েছে, দুই বোলার তাসকিন এবং মেহেদী হাসান মিরাজ। কিন্তু ডিসিপ্লিনটা আপনাকে এই ধরনের উইকেটে লম্বা সময়ের জন্য রাখতে হবে। আপনি যখনই দেখবেন যে উইকেট এখানে আদায় করাটা খুব একটা সহজ বিষয় হচ্ছে না, একটু কঠিন কাজ হয়ে যাচ্ছে, তখন আপনাকে লেন্থ একটু পরিবর্তন করতে হবে, ভ্যারিয়েশন পেসে একটু ভ্যারিয়েশন আনতে হবে। যে কাজটা করেছেন আমি মনে করি যে মোহাম্মদ আব্বাস, আপনি দেখবেন যে তিনি 5টি উইকেট পেয়েছেন, এই 5টি উইকেটের মধ্যে 4টা উইকেটই কিন্তু আপনার শর্ট পিচ থেকে তিনি উইকেটগুলো পেয়েছেন, শর্টার বাউন্স থেকে তিনি উইকেটগুলো পেয়েছেন। বিশেষ করে লিটন এবং মিরাজের যে উইকেটটা, সেটা লিটনের উইকেটটা তো ধরেন আপনি একেবারে আমি মনে করি যে একটা বোনাস উইকেট। এটা এই বলে আপনি উইকেট কেন দিবেন একজন টেস্ট ব্যাটসম্যান? টেস্টে হয় কি সাফায়েত, টেস্টে বোলারকে উইকেট আদায় করে নিতে বা উইকেট পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু সেই কষ্টটা যদি আপনি সহজে দিয়ে দেন, সহজে উইকেট দিয়ে দেন, তখন সেই জিনিসটা আর উইকেটের মূল্যটা আর থাকে না। সো এখানে সেই কাজটুকু বাংলাদেশ দলকে এখন করতে হবে সেকেন্ড ইনিংসে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখনই আপনি এই ম্যাচ বাংলাদেশ অনেক নিজের কবজায় করে নিয়েছে, এই ধরনের বলার মতো পরিস্থিতি আসেনি। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, এই উইকেট আপনি দেখবেন যে চতুর্থ দিন পর্যন্ত আমার মনে হয় না যে এই উইকেট আপনার বলে না যে ভেঙে যাবে বা আপনার এখান থেকে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন, তাও কিন্তু না। সো এই উইকেটে যদি বাংলাদেশ প্রথম ইনিংসে 60 বা 70 রানের মতো যদি লিড নিতে পারে এবং টানা একটা দিন আর ব্যাট করতে পারে, চতুর্থ দিন পুরোটা ব্যাট করতে পারে, তাহলে পঞ্চম দিন আমি নিশ্চিত যে পাকিস্তানের সামনে বড় চ্যালেঞ্জ একটা অপেক্ষা করছে এই টেস্টের মধ্যে। আমরা যদি একটু বাংলাদেশের বোলিং লাইনের আপনার কথা বলি, যে নাহিদ রানার সাথে রয়েছে তাসকিন এবং একই সাথে ইবাদত হোসেন। এবার দীর্ঘদিন পর আসলে আসলেন ইনজুরি থেকে, তার একটু ছন্দহীন মনে হয়েছে কিনা, এবং একই সাথে যদি বলি এই টেস্টে কি শরীফুলকে ইনক্লুড করা যেত কিনা? না দেখুন, আপনি আমার মনে হয় না যে মাত্র এক ইনিংস খেলা হয়েছে, এখন বাংলাদেশ দল মাত্র 71 ওভার বোলিং করেছে, এখনই আপনি কারো সম্পর্কে সেরকম জাজমেন্টে আসাটা উচিত না। যেমন গতকালকে বাংলাদেশ দলের বোলিং দেখে অনেকে হয়তো একটা হতাশ হয়ে পড়েছিলেন, আজকে তো আবার সেই দলটাই ঘুরিয়ে দাঁড়িয়েছে। সো আমার মনে হয় না যে আপনি এক ইনিংস বোলিং দেখে কোনো একটা ক্রিকেটারের বিরুদ্ধে বা বোলারের বিরুদ্ধে এখনই জাজমেন্ট করে ফেলাটা উচিত, মানে উচিত কাজ কোনো কিছু হবে। আর আপনি শরীফুলের কথা যেটা বলছেন, আমি মনে করি যে বাংলাদেশ দল এখানে যে চিন্তা নিয়ে এই 3 ডানহাতি পেসারকে ইউজ করেছে, তার মধ্যে অন্যতম হলো যে পেস একটু
মানে হ্যাভক তৈরি করা, একটা পেস দিয়ে মানে গতি দিয়ে ভয় পাওয়ানো গতিতে আসলে। পাকিস্তান দলকে একটা ভয় পাইয়ে দেওয়ার একটা বিষয় ছিল। কারণটা হলো যে তারা সেই কাজটুকু করেছে। আপনি দেখবেন যে আগের যে সিরিজটা হয়েছিল সাদা বলের, সেখানে সেই কাজটুকু করে বাংলাদেশ সফল হয়েছে। এবং নাহিদ রানা এর আগে রাওয়ালপিন্ডিতে যে খেলাটা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশ দল গতিতে পাকিস্তান দলকে বেশ ভালো এবং পরাস্ত একসাথে করেছিল। নাহিদ রানার কথা বলে আমরা পিএসএলও দেখেছি আসলে নাহিদ রানাকে অন্যান্য প্লেয়াররা কিভাবে ভয় পাচ্ছে আসলে। রাইট, এই কারণে আমার মনে হয় যে সেই একটা পেস হ্যাভক তৈরি করার জন্য এই 3 পেসারকে নেওয়া হয়েছিল এবং এই 3 পেসারের বোলিং গতি কিন্তু আপনার শরীফুলের তুলনায় একটু বেশি। মোস্ট প্রবলি এই কারণে বাংলাদেশ দল একটু, আমি মনে করি যে একটু কৌশলী হয়েছে বা একটা স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট থেকে এই চিন্তা করে 3 জন ডানহাতি পেসারকে এই ম্যাচে খেলাচ্ছে। নইলে একটা যদি বাঁহাতি পেস বোলার থাকতেন তাহলে নিশ্চিতভাবে কিন্তু ভ্যারিয়েশনটা একটু অন্যরকম হতো। আর হয়তো উইকেট থেকে যে একটা এক্সট্রা একটা বাউন্স নেওয়ার বা একটা এক্সট্রাক্ট নেওয়ার একটা সুবিধাটা থাকে, সেটা হয়তো শরীফুল আদায় করে নিতে পারতেন। দেখা যাক এখন এই স্ট্র্যাটেজিটা যদি আপনি প্রথম টেস্টে সফল না হয় তাহলে সিলেট টেস্টও রয়েছে, সেখানে হয়তো বোলিংয়ে একটা পরিবর্তন আসতে পারে। আমরা যদি একটু পাকিস্তানের ব্যাটিং লাইনে দেখি, বিশেষ করে আজানের কথা যদি বলি, তিনি একটা সেঞ্চুরি করলেন অভিষেক ম্যাচে এবং একই সাথে ফজল তিনি হাফ সেঞ্চুরি করেছেন। মানে হয়তোবা বাবর আজম খেললে এই দুজনের কারো একজন হয়তোবা বাদ পড়তে হতো। সেই জায়গায় কিন্তু সুযোগ পেয়ে একটা দারুণ, মানে আমি যদি আজানের কথা বলি, দুইটা শতকের পার্টনারশিপ, মানে এইটা নিয়ে কিছু বলা যায়, মানে কি মনে হয় যে এটা ভাগ্য আসলে পাকিস্তানের সঙ্গে এরকম কিছু? না, আমি ভাগ্য বলবো না, আমি বরঞ্চ বলবো যে তারা এটা তৈরি করে নিতে পেরেছেন। কারণটা হলো যে তারা এই টেস্টে হয়তো একজনের খেলার কথাই ছিল না। বাবর আজম যদি খেলতেন, ম্যাচের আগের দিন তিনি সকালে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন দেখে তিনি খেলতে আর পারেননি এবং তার জায়গায় তারা খেলছেন। বাট এই দুজনের পারফরমেন্স দেখে অনেকে অবাক হলেও আমি কিন্তু মোটেও অবাক হইনি। কারণটা হলো যে আপনি দেখবেন যে এই দুজন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট যেখানে, সেখানে গত 2 বছর ধরে তারা কিন্তু হাইয়েস্ট রান গেটার। ডোমেস্টিক ক্রিকেটে যখনই আপনি আই থিঙ্ক আজানের মনে হয় 10টা সেঞ্চুরি রয়েছে। রাইট, সো এটা তারা জানেন যে এই টেস্ট ম্যাচ কিভাবে বা লম্বা বড় দৈর্ঘ্যের ম্যাচ কিভাবে খেলতে হয়, কিভাবে পারফর্ম করতে হয়, সেটা তাদের খুব ভালো জানা রয়েছে। আর এটাও তারা জানতেন যে নেক্সট ম্যাচে কিন্তু আপনার কোনো একজনের জায়গাটা হবে না। বাবর আজম যদি আসেন তাহলে তাদেরকে যে কোনো একজনকে জায়গাটুকু ছেড়ে দিতে হবে। তো এই সুযোগটা কাজে লাগানোর যে বিষয়টা, এটাকে আমি ভাগ্য বলবো না, আমি বলবো যে এটাকে একটা আপনার ডিটারমিনেশন, যে আমি একটা সুযোগ পেয়েছি, আমি একটা করে দেখাই। এই বিষয়টা আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বিষয় বলি, সেটি হলো যে আমি সবসময় আপনার এই অনুষ্ঠানেও বলে আসছি যে আপনি টেস্ট ক্রিকেট কিন্তু আপনার কাউকে ফর্মে ফেরানোর বা ফর্ম দেখানো বা ফর্মে ফিরিয়ে আনার জায়গাটুকু না। এখানে আপনি ফর্মে থাকবেন, এখানে এসে আপনি পারফর্ম করবেন। এখানে আপনাকে বারবার সুযোগ দিতে হবে আপনার ফর্ম ফিরিয়ে আনার জন্য। এটা করলে কখনই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অন্তত এগোতে পারবেন না। আপনার ফর্ম নেই, আপনি লোকাল ক্রিকেটে বা ডোমেস্টিক ক্রিকেটে যান, সেখানে আপনি ফর্মটা উদ্ধার করে তারপর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন। পৃথিবীর সব দেশে সেই নিয়মটাই রয়েছে। এই কারণে দেখবেন যে যখনই আপনি অন্যান্য দেশের অভিষিক্ত হয় টেস্ট ক্রিকেটাররা বা বোলার বা ব্যাটাররা, তারা দেখবেন যে আপনি শুরুতে ভালো পারফর্ম করতে পারেন। কারণটা হলো যে ফর্ম ছিল, সেই ফর্মটা জাস্ট শুধু এখানে প্রতিস্থাপিত তারা করছে এবং এটাই নিয়ম এবং এভাবেই কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট চলবে। এবং স্যার আমরা কথা বলছিলাম আসলে পাকিস্তান দলের ওপেনিং জুটি যদি আমরা বলি, তারা একটা দুর্দান্ত ওপেনিং জুটি করেছে, ভালো খেলছে, কিন্তু সেই জায়গায় যদি একটু বিপরীতে বাংলাদেশ দলের দেখি, মানে পুরোটাই আসলে উল্টো চিত্র। এবং মাহমুদুল হাসানের জয়ের কথাও যদি বলি, সাদমান ইসলামের কথাও বলি, আমরা একটু আগে দেখছিলাম যে আসলে দুজনের ওপেনার তাদের গড় বা 30-এর নিচে, মানে এইটা কি আসলে মানানসই কিনা টেস্টে? না, কোনো মতেই মানানসই না। কারণটা হলো যে টেস্ট ক্রিকেটে ওপেনার মানেটা হলো যে একটা স্পেশালাইজেশন জব। এখানে কিন্তু আপনি স্পেশালিস্ট না হলে আপনাকে টেস্টে ওপেনার হিসেবে কিন্তু নামিয়ে দেওয়া হয় না। ওয়ানডে বা টি-20তে ধরেন আপনি নট নেসেসারি যে অলওয়েজ আপনাকে একজন স্পেশালিস্ট ওপেনার হতে হবে। আপনি যদি বল ভালো করে দেখতে পারেন, হ্যান্ড অ্যান্ড আই কম্বিনেশনটা যদি আপনার খুব ভালো থাকে এবং আপনি শর্টস যদি একটু বেশি খেলার সুযোগটা পান, ওভার দ্য টপ যদি খেলতে পারেন, তাহলে আপনার জন্য ধরেন আপনি ওয়ানডে বা টি-20তে আপনাকে হয়তো সেই সুযোগটা নেওয়া যেতে পারে। সেখানে আপনাকে যে টেকনিক্যালি খুব একটা ইফেক্টিভ হতে হবে বা টেকনিক্যালি খুব সাউন্ড হতে হবে, নট নেসেসারি সেরকমভাবে আমরা সাধারণত যেভাবে দেখে আসছি। কিন্তু টেস্ট ক্রিকেট ইটস রিয়েল ক্রিকেট। এখানে কিন্তু আপনাকে যখনই আপনি ওপেন করতে নামবেন তখন আপনাকে অবশ্যই কিন্তু একটু স্পেশালিস্ট হতে হবে, স্কিল ওয়াইজ, মেন্টালিটি, আপনি তারপর এন্ডুরেন্স থেকে শুরু করে সব কিছু। তো আপনি যদি সহজভাবে আমার কাছে জিজ্ঞেস করতে চান, তাহলে আমি বলবো যে এখন মাহমুদুল হাসান জয় এখন পর্যন্ত 21টা টেস্ট ম্যাচ খেলেছেন। 21টা টেস্ট ম্যাচে খুব সম্ভবত 2টা সেঞ্চুরি তিনি করেছেন এবং যে কায়দায় তিনি সবগুলো ম্যাচে আউট হয়েছেন, সেটা আমার কাছে মনে হচ্ছে যে তার স্কিলে অবশ্যই ঘাটতি রয়েছে। একজন ওপেনার হিসেবে ঠিক যেরকমভাবে একটা কর্তৃত্ব নিয়ে খেলা উচিত, ডমিনেন্ট সেটা নাই, একটা ডমিনেন্স করা উচিত বা একটা কর্তৃত্ব নিয়ে খেলা উচিত, অথবা আপনি যেভাবে স্কিলড হওয়া উচিত আপনি পেস বোলারকে বা আপনি স্পিনারদেরকে সামাল দেওয়ার জন্য। কারণ আপনি জানেন যে সে সময়টা বল একেবারে নতুন থাকে, সিম আপনার আপরাইট সিম যদি থাকে তাহলে সেক্ষেত্রে বল অনেক গতি বেড়ে যায় এবং বল আপনার
নাকের সামনে দিয়ে চোখের সামনে দিয়ে যাবে, এই জিনিসগুলো আপনাকে মোকাবেলা কিন্তু করতে হবে। তো সব কিছু মিলে সেটা মোকাবেলা করার জন্য আমার কাছে মনে হচ্ছে যে তার এখন পর্যন্ত, বিশেষ করে এই টেস্টের কথা যদি বলেন আপনি, তাহলে আমি তাকে দেখেছি যে তিনি প্রায় প্রত্যেকবারই তাকে একটু খুব নার্ভাসনেসটা খুব স্পষ্ট দেখা গিয়েছে। আর যখনই মিডলে খেলা একজন ব্যাটসম্যান খুব নার্ভাস হবেন, বল বারবার বিট হবেন এবং সেই বিটের কারণে তিনি নার্ভাসনেসটা সেখানেই যদি শো করে ফেলেন, তখন দেখবেন যে সেটা এক অর্থে এই পুরো জিনিসটা কিন্তু আপনার ড্রেসিং রুমে যে ব্যাটাররা বসে রয়েছেন বা অন্য প্রান্তে যে ব্যাটসম্যান রয়েছেন তার মধ্যে একটু ইফেক্টটা করে। সো এই জিনিস থেকে একটু বেরিয়ে আসতে হবে আমার মনে হয় যে তাকে। দেখা যাক, নিশ্চিতভাবে কোচ যারা রয়েছেন তারাও হয়তো তার মানসিক বিল্ড আপটা আর একটু স্ট্রং করার জন্য চেষ্টাটুকু মানে করবেন। আমরা কি বলতে পারি কিনা যে তার সেকেন্ড যে ইনিংসটা সেটার উপরে তার আসলে ভবিষ্যৎ নির্ভর করছে? আমরা জানি যে তানজিদ তামিম এই স্কোয়াডে রয়েছেন, হয়তোবা তিনি খারাপ করলে কি তানজিদ তামিমের আসলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে কিনা? আমি সবসময় মানে চপ অ্যান্ড কাটে বিশ্বাসী না খুব একটা, কিন্তু তারপরেও আপনি যখন দেখবেন যে দলীয় প্রয়োজনে আপনি ভালো করতে পারছেন না, তখন সেখানে আপনি যদি খুব একটা নিষ্ঠুর কোনো সিদ্ধান্ত নিতে হয়, আমি মনে করি যে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। এবং যেহেতু আপনি এই 2 টেস্টের সিরিজ, এখানে এক টেস্ট ওপেনার হিসাবে তানজিদ তামিমকে সুযোগটা দিয়েছেন এবং তানজিদ তামিম এখন বেশ ভালো ফর্মে রয়েছেন, ওয়ান ডে টি-20তে তিনি খুব ভালো রয়েছেন এবং তাকে নিয়েও আপনার সামনে লম্বা এক ধরনের সুযোগটা রয়েছে, মানে খেলার ইচ্ছাটুকু রয়েছে, তাহলে মোস্ট প্রবলি যদি মাহমুদুল হাসান জয় প্রথম ইনিংসে যে ভুলটা করেছিলেন বা যেভাবে আউট হয়েছিলেন বা যেভাবে দলকে একটু তার কারণে বিপদে পড়েছিল, সেখান থেকে যদি সেকেন্ড ইনিংসে তিনি বেরিয়ে আসতে না পারেন, তাহলে মোস্ট প্রবলি সিলেটে আমরা ওপেনিংয়ে এক ধরনের একটা বদল দেখতেই পাবো। মোস্ট প্রবলি ডিপেন্ড আপনি দুটো জিনিসের উপর, একটা হলো যে সেখানকার কন্ডিশন কেমন হয়, উইকেট কেমন আচরণ করে, সেখানে আমরা কি একজন স্পিনার নিয়ে বেশি খেলবো নাকি মাহমুদুল হাসান জয় আপনি সেই উইকেটের সাথে তার সাদৃশ্য কেমন, সেটা খুব সম্ভবত নির্বাচকরা একটা তুলনায় কিছু একটা করবেন। তবে তিনি যদি সেকেন্ড ইনিংসে ভালো না করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মোস্ট প্রবলি তার উপর থেকে একটু বিশ্বাসটুকু নড়ে যেতে পারে নির্বাচকদেরও। এবং টেস্ট নিয়ে যখন আলোচনা, তখন আসলে আমার মনে হয় যে নাজমুল শান্তকে নিয়ে কথা না বললেই নয়। আপনি জানেন যে ইতিমধ্যে 9টা সেঞ্চুরি, মানে তার হাফ সেঞ্চুরি থেকে তার সেঞ্চুরি বেশি। এবং নাজমুল শান্তকে কি আগের থেকে একটু কনফিডেন্ট মনে হচ্ছে কিনা? মানে আমি যদি বলি যে প্রথম টেস্টে তারা যেভাবে ব্যাটিং করেছে, সে জায়গায় কি একটু মনে হয় হয়েছে কিনা যে তার আত্মবিশ্বাস বেড়েছে আগের থেকে? আমি তো মনে করি যে অবশ্যই, এবং একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে এরকমভাবেই ব্যাটিংটা খুব করা উচিত, যে আপনি শুরুতে একটু দেখে শুনে করবেন বা খুব যে বকডাউন হয়ে যাবেন তা কিন্তু না, কিন্তু আপনার উইকেটটা খুব মানে প্রাইজেবল উইকেট এবং এই উইকেটটার মূল্য অনেক বেশি, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং নাজমুল হোসেন শান্ত আর আপনার মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাট করেন, তাতে আমার কাছে ইভেন মমিনুলও, তাতে দেখে মনে হয় যে তাদেরকে আউট করাটা খুব একটা সহজ হবে না, এবং তারা উইকেট বিলিয়ে দিয়ে আসার যে বিষয়টা থাকে সেটা কিন্তু করেন না। এবং এই কারণে দেখবেন যে আপনি তারা উইকেটের মূল্যটা বুঝেন এবং সেই সঙ্গে রানও করতে হবে, নিজের পারফরমেন্সও মানে ঊর্ধ্বে তুলে ধরতে হবে, সব কিছু এক ধরনের মানে মিশ্রণটা একসঙ্গে করে নিয়ে তারা খেলতে নামেন। এই কারণে তারা কিন্তু পারফর্মটা ভালো করেন। আর নাজমুল হোসেন শান্তর কথাটা স্পেশালি বলতেই হয় যে তিনি হয় কি টেস্ট ক্রিকেটে দেখবেন বা যে কোনো ওয়ানডেতে বা টি-20তে দেখবেন যে আপনি যখনই কাউকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়, তখন সেই ক্যাপ্টেন্সির দায়িত্ব অনেকের কাছে একটা বোঝার মতো হয়ে যায়, যে এটা বাড়তি বোঝা হিসাবে বোধহয় আমার কাছে চলে আসছে, পারফরমেন্সের যেটা আপনি ফলটা ফেলে, কিন্তু তার মধ্যে সেটা নেই। তিনি কিন্তু ক্যাপ্টেন্সি শুরু করেছিলেন, টেস্ট ক্যাপ্টেন্সি শুরু করেছিলেন উইথ এ সেঞ্চুরি সিলেটে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ফর্মটাও তাকে বজায় রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে শেষ করতে হচ্ছে, আরও আলোচনা করার ছিল। দর্শক, আমরাও চাই আসলে ঢাকা টেস্টটা বাংলাদেশের পথেই যাবে। এম এম কায়সার কি বলেন? অবশ্যই আমি মনে করি যে সেটাই যাওয়া উচিত। শেষ করছি আজকের ক্লেমন বেন।